গত ক্লাসে আমরা সবুজ রসায়ন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সবুজ রসায়নের পরের টপিক রাসায়নিক বিক্রিয়া নিয়ে জানব। তো আমি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যদি বলি তোমাদেরকে, সেটা হলো যে তোমরা তো সবাই জানো যে একটা যদি এটা হাইড্রোজেন হয় আর এই পাশে যদি আয়োডিন, দুটো যদি বিক্রিয়া করে আমরা এখানে 2Hi হাইড্রোজেন আয়োডাইড পাই। তো এটাকে আমরা বলি একটা উভয়মুখী বিক্রিয়া। এই পার্টটাকে আমরা বলি বিক্রিয়ক আর এই অংশটাকে আমরা বলি হলো উৎপাদ। এখন এই যে বিক্রিয়াগুলো এইভাবে লেখার যে সিস্টেম, এটার একটা ডিরেকশন থাকে। ডিরেকশনের উপর ভিত্তি করে এই বিক্রিয়াগুলো দুই প্রকার, একটাকে বলা হয় একমুখী আর একটা হলো উভয়মুখী। এখন একমুখী বিক্রিয়া কি, এটা বোঝার জন্য আমরা কিছু একটা সিস্টেম বুঝি, তাইলে আমাদের জন্য বোঝার সোজা হবে। ধরো আমরা এই উদাহরণটা আমি ক্লাসরুমে সবসময় দিই। ধরো বাসা বাড়িতে যখন পিঠা বা পেঁয়াজু বানায় তখন কি হয়, শুরুতে ডাল বাটাগুলো একসাথে নেওয়া হয়, নেওয়ার পরে আবার এখানে একটা কড়াই থাকে, তারপর এখানে একটা খালি কড়াই রাখা হয়। তো এখন টি ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ যখনই শুরু হয় নাই তখন কিন্তু ডাল বাটা সব এখানে রাখা হয়, এখানে সব ডাল বাটা আছে। তাহলে এখানে ডাল বাটা যখন একটা বিক্রিয়া শুরু হয় নাই তখন কিন্তু এই পাশটা যদি বিক্রিয়ক হয় আর এই পাশটা যদি উৎপাদ হয়, তাহলে বিক্রিয়কের পরিমাণ থাকে সর্বোচ্চ কিন্তু উৎপাদের পরিমাণ 0। কিন্তু সময় যখন ধরো 1 সেকেন্ড গেছে, 1 সেকেন্ড পর আমরা কি করি, এখান থেকে কিছু অংশ নিয়ে এখানে কড়াইতে দিই, তারপর সেটা আবার এখানে তৈরি হয়। ধরো 1 সেকেন্ডে 3টা তৈরি হলো। তাহলে এই যে 1 সেকেন্ডে যে 3টা তৈরি হলো, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ, অর্থাৎ আমরা যেভাবে উদাহরণ দিয়েছিলাম সেটা হলো তোমার ডাল বাটা থেকে পেঁয়াজু হচ্ছে, 1 সেকেন্ডে 3টা হচ্ছে। এই যে 1 সেকেন্ডে কতটা ডাল বাটা পেঁয়াজু হচ্ছে, এটাই হলো তার বিক্রিয়ার হার। আর তুমি যতই খেয়াল করবা দেখবা যে যদি 2 সেকেন্ড হয় তাহলে এখানে এটা 6টা হয়ে যাবে। এরকম ধর এখান থেকে তুমি যখন আরও এদিকে দিবা তাহলে এখানে এটা তৈরি হবে বিক্রিয়ক, উৎপাদ। তো একটা সময়ের সাথে সাথে দেখা যাবে যে বিক্রিয়কের পরিমাণটা কিন্তু কমতেছে আর উৎপাদের পরিমাণটা বাড়তেছে। তো এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি, একটি রাসায়নিক বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা থাকে সর্বোচ্চ, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ থাকে সর্বোচ্চ, এবং উৎপাদের ঘনমাত্রা থাকে সর্বনিম্ন, অর্থাৎ 0 থাকে। কিন্তু সময় যত পার হতে থাকবে বিক্রিয়কের ঘনমাত্রাটা কমতে থাকবে এবং উৎপাদের ঘনমাত্রা কি হবে, বাড়তে থাকবে। তো সেই উদাহরণটা এখানে দেওয়া আছে। তো একমুখী বিক্রিয়া বলতে এই যে এটাই, আর উভয়মুখী হলো যে তোমার এটা এটা তোমরা বুঝতেই পারছো। হোক আমরা এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের বোঝার কথা নর্মালি। শুধু এখান থেকে একটা লাইন মনে রাখবা যে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা থাকে সর্বোচ্চ, উৎপাদের ঘনমাত্রা থাকে সর্বনিম্ন। যত সময় যেতে থাকে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে আর উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। 1 সেকেন্ডে যতটুকু বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয় অথবা যতটুকু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, সেই পরিমাণটাকে আমরা বলি বিক্রিয়ার হার। এখন আমরা ওই যে প্রতি একক সেকেন্ড সময়ের জন্য এই কথাটা আমরা বলেছিলাম, সেটাই যে বিক্রিয়া হারের কনসেপ্টটি এখানে এসেছে। আমরা খেয়াল করছিলাম যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়া হার বলা হয়। তো এই ছিল যে তোমাদের সাথে বিক্রিয়া নিয়ে কথাবার্তা। আমরা একমুখী উভয়মুখী নিয়ে তো এগুলো তোমরা জানতেই পারবো একটু পরে। এখন আসো, বিক্রিয়া হার নামে একটা জিনিস আছে, সেটা হলো বিক্রিয়া হারের সূত্রটা হলো বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তন হইতে যে সময় আমাদের লেগেছে সেটাকে আমরা বলি বিক্রিয়ার হার। তো আমরা এখানে একটা লেখচিত্র দেখালাম তোমাদেরকে, বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র। দেখো এখানে কিন্তু 0 এর পরিমাণটা ছিল আস্তে আস্তে। তা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কার বিক্রিয়া হার বাড়তে থাকে বলো তো তোমরা? যত সময় যেতে থাকে ততই হলো যে তোমার উৎপাদের বিক্রিয়া হার বাড়তে থাকে, আর যত বিক্রিয়কের বিক্রিয়া হার কি করতে থাকে, কমতে থাকে। এই যে এখানে যে সময়, এটা হলো সাম্য অবস্থা। ঘনমাত্রার ক্ষেত্রে ব্যাপার, উৎপাদের ঘনমাত্রাটা কি হতে থাকে, আস্তে 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 বাড়তে থাকে, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থেকে কমতে থাকে। এই জন্য তোমাদের মনে রাখতে হবে কোনটা বিক্রিয়া হার বনাম যেটা থাকে সেটাতে দুটো লাইন সরলরেখা মিলে যায়, ঘনমাত্রা বনাম সময় লেখচিত্রে মিলে না, একটা নির্দিষ্ট দূরত্ব এটা কি হতে থাকে, চলতে থাকে। এটা শিখে লাভ কি, এমসিকিউতে তোমাদের প্রশ্ন আসবে যে কোনটি বিক্রিয়ার ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র, কোনটি বিক্রিয়া হার বনাম সময় লেখচিত্র। এই জন্য বললাম দুটো প্রায় সেম এবং সিমিলার কনসেপ্ট, এই জন্য তোমরা ভুলে যেতে পারো। তাই তোমরা যেটা করবা সেটা হলো হার বললে মিলাই দেয় যে এটা হারের জন্য মনে রাখবা, আর এইটা হলো যে তোমার এতটুকু ডিস্টেন্স মেনটেন করে মিলে এটা মনে রাখবা। এখন আমরা একটু তোমাদের
বিষয়টা বলি যে বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্রের পর বিক্রিয়ার হারের যে গাণিতিক সমস্যা আছে সেগুলো পারার জন্য আমাদের একটা সূত্র জানতে হয়। যে কথাটি এখানে আমি তোমাদের স্লাইড থেকেই এখানে লেখা থেকেই বুঝাই দিই, তাইলে সোজা হবে। ধরো তোমরা চিন্তা করো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা খেয়াল করো। এটা হলো বিক্রিয়কের বিক্রিয়া, একটা 5 মোলে 6 মোল বি এর সাথে বিক্রিয়া করে 7 মোল সি এবং 4 মোল ডি তৈরি করে। এগুলো একটা কাল্পনিক বিক্রিয়া, এরকম বিক্রিয়া নাই, আমরা বোঝার জন্য বলতেছি। তো এখন তোমাকে বলতে পারে যে এই বিক্রিয়ার এর বিক্রিয়া হার বের করো, মানে পুরো বিক্রিয়ার মধ্যে এর বিক্রিয়া হার বের করো। তো এখন ওই যে বিক্রিয়া হার বের করার জন্য তোমাদের ফার্স্ট কাজ হলো যে ওই বিক্রিয়ার হার যার বের করবা সে কি বিক্রিয়ক নাকি উৎপাদ সেটা চিনতে পারা। তোমরা এখন প্রথমে চিন্তা করো যে এখানে এ এবং বি এর মধ্যে এ আর বি হলো বিক্রিয়ক, সেজন্য বিক্রিয়া হার যেহেতু, সেহেতু তুমি কি লিখবা আর অফ এ, অর্থাৎ বিক্রিয়া হার এ ইকুয়ালস টু, তারপর যেটা লিখবা সেটা হলো এ এর সহগ কত সেটা দেখবা। এখানে এর সহগ হলো 5, তো তুমি শুরুতেই 1/5 দিয়ে দেবা। আরও একটা কাজ করতে পারে এর আগে, সেটা ভালো হয় যে তুমি যেহেতু দেখছো এর বিক্রিয়া হার বের করতে বলছে এবং এ হলো একটা বিক্রিয়ক, বিক্রিয়ক হলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে 1/5 লিখবা, অর্থাৎ ওই যে 1 সহগ লিখবা। তারপরে যেটা লিখবা সেটা হলো ওই যে ডি অফ এ, এটা মানে হলো ও এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তনের সাধিত হওয়ার সময়। তাহলে এটা হলো এ এর বিক্রিয়া হার বের করার নিয়ম। আমি ম্যাথ করার সময় বুঝাই দিব, তুমি শুধু এখন এতটুকুই বুঝো এটা কিভাবে লিখেছি। এর বিক্রিয়া হার, এই জন্য এ লিখছি, বিক্রিয়া রেট অফ রিয়াকশন ইকুয়াল টু বিক্রিয়ক, সেজন্য মাইনাস, উৎপাদ হলে প্লাস থাকতো। সেরকম আরেকটা উদাহরণ তোমরা এখানে নিজেরাই দেখো। খেয়াল করো এখানে ধরো আমরা এখানে ডি এর বিক্রিয়া হারটা বের করতে চাই, তাহলে কি লিখবো আর অফ ডি, এটা লেখাই আছে আর অফ ডি ইকুয়াল টু, এখন এসে বলো ডি কি বিক্রিয়ক নাকি উৎপাদ, উৎপাদ, তাহলে কি হবে প্লাস 1/d এর আগে সহগ কত 4, জন্য 4 বসবে। এখন তুমি আগের ওই কাজটাই করবা, তাহলে ডি অফ ব্র্যাকেটে কি বসবে ডি, মানে ঘনমাত্রা পরিবর্তন, ওই পরিবর্তনে কতটুকু সময় লেগেছে সেটা। তাহলে এখান থেকে আমরা সামারি করলে বলতে পারি তোমাদেরকে যে যদি বিক্রিয়ক হয় তাহলে মাইনাস আসবে আগে সহগের আগে, আর উৎপাদ হলে সহগের আগে মাইনাস আসবে না, প্লাস আসবে। আমরা একটা অঙ্ক তোমাদেরকে এখানে দেখাই তাইলে। আচ্ছা, আরেকটা সূত্র আছে এটা দেখানোর আগে, সূত্র আরেকটা আছে বিক্রিয়া হার ইকুয়াল টু ঘনমাত্রা টু দি পাওয়ার n। এটা আমরা অঙ্ক করতে করতে আসবো। এখানে n মানে হলো বিক্রিয়া ক্রম, আমরা যখন বিক্রিয়া ক্রম পড়বো সেটাই। তবে একটা জিনিস মনে রাখবা, যদি বিক্রিয়া ক্রম উল্লেখ যদি না থাকে কোনো বিক্রিয়া, তখন আমরা n = 1 ধরে অঙ্কটা করতে পারবো। ওকে, এখন তোমরা দেখো এখানে অধিক তাপে N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বলা হলো। এখন শোনো যে অঙ্কের বিক্রিয়া হার বের করতে বলছে। কি বলছে দেখো, অধিক তাপে N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং O2 উৎপন্ন করে। তাহলে এখন আসলে আমরা প্রথমেই আমাদের বিক্রিয়াটি জানতে হবে। তো বিক্রিয়াটি আমরা এখানে দেওয়াই আছে, জেনে নিই। তো NO2O5 থেকে বাংলে যেটা তৈরি হয় সেটা হলো 4NO2 অক্সিজেন। এখন দেখো তোমাকে কার বিক্রিয়া হার বের করতে বলছে, যেখানে এই বিক্রিয়া যদি 6 সেকেন্ডে NO2 এর ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, ওই বিক্রিয়া হার কত। তো এখন আসো, আমরা কি বলছে না বলছে এগুলো দেখবো না, আমরা কার কথা বলছে NO2 এর কথা বলছে। তাহলে যেহেতু NO2 এর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা NO2 এর বিক্রিয়া হার বের করবো। তোমরা বুঝতে পারছো কি বললাম, কার বিক্রিয়া হার বের করবো, যদি স্পেসিফিক না থাকে, যার কি দেওয়া থাকে ঘনমাত্রা বা যার সম্পর্কে তথ্য দেওয়া থাকে, তার বিক্রিয়ার হার বের করবো। তাহলে NO2, এখানে কি NO2 হলো এটা, এর আগে কত আছে 4, বিক্রিয়া আর অফ NO2 ইকুয়াল টু কি হবে বলো 1, এটা কি উৎপাদ নাকি বিক্রিয়ক, উৎপাদ, সেজন্য প্লাস বাই 1/4 ইন্টু ডি অফ NO2 ডিভাইডেড বাই ডিটি। এটা তো বুঝছো, খেয়াল করো এখন তাহলে এই যে আর অফ 1/4 কিন্তু ওই যে ঘনমাত্রা বৃদ্ধি যেটা, এটা কিন্তু পরিবর্তনটা এখানে বলা আছে কতটুকু সেটা, হ্যাঁ কতটুকু সেটা এখানে বলা আছে। ওকে, তো ঘনমাত্রা 3.0 × 10⁻³ এটা এখানে বসছে। 1/6 কেন বসছে, ওই যে 6 কেন বসছে, ওই যেখানে 6 সেকেন্ডে বলছিল, তো ওই জন্য এটা হলো যে তোমার এই মানটা বের হয়ে যাবে। একক কি হবে মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো বিক্রিয়া হার একক।
এই অঙ্কটা এরপরে আর যেটা সেটাও তুমি করতে পারো আশা করি, যেহেতু এটা কঠিন কোনো বিষয় নয়। এটাও তোমরা করতে পারো, তাইলে তো আরো ভালো। যে এখানে একটা কথা বলছে, দেখো বিক্রিয়াটা কিন্তু খুব চমৎকার। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এ থেকে বি, এখানে কিন্তু এ কি বলতো বিক্রিয়ক, আর বি কি বলতো বিক্রিয়াটিতে এ এর প্রাথমিক ঘনমাত্রা, শুরুতে ঘনমাত্রা ছিল যে এত, এই বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট, খেয়াল করো 20 সেকেন্ড পরে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে এত হয়েছে। তাহলে ওই বিক্রিয়ার হার কত? তাহলে এখন তোমার ওই বিক্রিয়ার হার কত, পুরো বিক্রিয়াটার বলছো, যেখানে এও আছে বিও আছে, তাহলে তুমি কি এর বিক্রিয়ার হার বের করবে না বি এর বিক্রিয়ার হার বের করবে? তোমার কথা হলো যে যেইটার সম্পর্কে তথ্য দেওয়া থাকবে, যেমন এখানে আমাদের এ সম্পর্কে তথ্য দেওয়া আছে, বি সম্পর্কে দেওয়া নেই, এই জন্য আমরা এ সম্পর্কে লিখবো। তাহলে সমাধান করতে গিয়ে আমরা কি করতে হবে, আর অফ এ বিক্রিয়া হার, এটা একটা বিক্রিয়ক, সেই জন্য এর আগে কি হবে মাইনাস, এর আগে কিছু নাই মানে 1, তাহলে এই জন্য এটা 1/1, বুঝছো? তো এখন আসে আমরা জানি ঘনমাত্রার পরিবর্তন, তাহলে পরিবর্তন মানে কি, ফাইনাল যেটা আসছে লাস্টে 0.125, এই যে এটা ফাইনালটা। আমাদের মনে রাখতে হবে পরিবর্তন মানে, যে কোনো পরিবর্তন মানে শেষেরটা মাইনাস কি, শেষের মাইনাস শুরু, এটাই তো শেষ। আর ফাইনালটা ছিল 0.275, এই জন্য 0.275। তো এটা 5 মিনিট যেটা আছে সেটাকে আমাদের কি করতেছে সেকেন্ড করে 320, যে 5 মিনিট 20 সেকেন্ড, হ্যাঁ 530, ওটা 60 সেকেন্ডে ওটা 320 হয়েছে। এখন এটা করে দেখা গেছে যে এখানে এই মানটা পাওয়া গেছে, তাকে বুঝাইতে পারছি মাইনাসের এই এখানে একটা ঋণাত্মক চিহ্ন আসবে, এটা পজিটিভ হয়ে যাবে। এরপরের অংশটা দেখ, H2Br বিক্রিয়া এত লিটার পাত্র সম্পন্ন হওয়ায় এত সেকেন্ডে ব্রোমিনের পরিমাণ পরিবর্তন হয়ে এত মোল হলো, বিক্রিয়া হার কত? ওই যে আগের মতোই, তুমি নিজেই চিন্তা করো তাইলেই তো পারবা। বুঝতে পারছো, এখানে একটা ঋণাত্মক মান আসবে, এটার সাথে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ বিক্রিয়া হার কখনো কি হতে পারে না, মাইনাস হইতে পারে না। বিক্রিয়া হার আরও ম্যাথ আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, বিক্রিয়া হারের গাণিতিক সমস্যার, আমি জাস্ট যে কনসেপ্টটা বলছি ওটা পারলেই হবে। এখানে আমি তোমাদেরকে বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী 7টা নিয়ামকের কথা বলবো। 7টা নিয়ামক বলতে ধরো আমরা তোমাদেরকে একটু আগেই বলছি যে এ থেকে বি তৈরি হয় 1 সেকেন্ডে, মনে করো কয়টা, 3টা। এখন আমি এখানে কিছু ব্যবহার করি নাই, এখন বলছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। তো আমি যেহেতু এখানে এরা যারা প্রভাব তৈরি করতে পারে, যেমন এখানে বিক্রিয়াকের প্রকৃতি যদি চেঞ্জ করো 1 সেকেন্ডে 3টার জায়গায় 4টা তৈরি হতে পারে, সেটা আবার 2টাও তৈরি হতে পারে। এবং তুমি যদি তাপমাত্রা প্রয়োগ করো, তাপমাত্রা যদি বেশি প্রয়োগ করো, তাহলেও বিক্রিয়া হার পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমি তোমাকে বললাম যেটা, যেই 7 কারণে বিক্রিয়ার হার কি হতে পারে, পরিবর্তন হতে পারে, সেই 7টাকে বলা হয় বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। যেমন বিক্রিয়কের প্রকৃতি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনুঘটক এবং আলো, এইগুলোর কারণে বিক্রিয়ার হার কি হয়, পরিবর্তন হয়, হার পরিবর্তন হয়। এখন আসো আমরা একটু দেখি কিভাবে তোমার বিক্রিয়কের প্রকৃতিটা চেঞ্জ হতে হবে। বিক্রিয়কের প্রকৃতি অনুসারে তোমরা জেনারেল লাইফে চিন্তা করো, তুমি যখন একটা ছোট কাগজের টুকরা পুড়াও, এটা কিন্তু হুর করে কিন্তু পুড়ে যায়, কিন্তু তুমি যদি বড় একটা কাঠের টুকরা নাও, এটা কিন্তু তোমার আস্তে 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 পুড়ে আর কি। এখন দেখো যে এটাও একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, তুমি দুইটা মানে তোমরা তো ইয়েও দেখছো, জানলা বা দরজা তৈরি করে ওখানে ওয়েল্ডিংয়ের মেশিন, ওখানে ফুর করে হয়ে যায়। আম পাকাও একটা রাসায়নিক বিক্রিয়া হার ওখানে আছে। আমি বললাম যে বিক্রিয়ক হচ্ছে তার উপর ভিত্তি করে বিক্রিয়া হারের পরিবর্তন চেঞ্জ হয়। তাপমাত্রার কারণে বিক্রিয়া হার, একটু বলো তো তাপমাত্রার কারণে বিক্রিয়ার হার কি বাড়তে পারে না কমতে পারে? অবশ্যই সেটা হচ্ছে বাড়বে। কেন? তোমরা একটা কথা মনে রাখবা, যে কথাটা আমি এখন বলতেছি এটা সবসময় অ্যানালজিতে দাঁড় করাবা, সেটা হলো সে জায়গাটা হলো এরকম যে ধরো এই যে একটা পাত্র আছে, এখানে কিন্তু পার্টিকেল বা কণাগুলো আছে, এটা এই পাত্র মনে করো,
এখন 25°C তাপমাত্রা, আমি যে তাপমাত্রা বাড়াই এই কণাগুলোর কি বেড়ে যাবে, সংঘর্ষ বেড়ে যাবে। সংঘর্ষ বাড়লে দেখা যাবে যে এখানে বিক্রিয়াগুলো ধাক্কাধাক্কি বেড়ে যাবে। ধাক্কাধাক্কি যখন বেড়ে যাবে তখন কিন্তু এদের মধ্যে বন্ধনগুলো ভেঙে যাবে। মনে রাখবা, যত বেশি বন্ধন ভাঙবে তত বিক্রিয়ার হার বাড়বে। কারণ পুরাতন বন্ধন না ভাঙলে নতুন বন্ধন কি হইতে পারে না, গঠিত হইতে পারে না। আমরা এখান থেকে বললাম যে তাপমাত্রা বাড়ালে হয়, তাপমাত্রা বাড়ালে যেটা হয় সেটা হলো আমাদের ধাক্কাধাক্কি বেড়ে যায়, আর অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। ধাক্কাধাক্কি বেড়ে গেলে বন্ধন বেশি ভাঙে। 1 সেকেন্ডে যতগুলো বন্ধন ভাঙে এবং 1 সেকেন্ডে যতগুলো বন্ধন গড়ে তাকে আমরা বলি কি, বিক্রিয়া হার। তাহলে এই যে টি এর সাথে আর এর সম্পর্কটা হলো সমানুপাতিক। এবার তোমাদের অনেকের চিন্তা, চাপের সাথে বিক্রিয়া হারের সম্পর্ক কেমন? তাও কিন্তু সমানুপাতিক। এটা কিন্তু অনেকেই বুঝতে চায় না, আমি একটু বুঝাই বলি। ধরো এটা একটা তোমার হচ্ছে পাত্র, এখানে পার্টিকেলগুলো আগে থেকেই আছে। এটা মনে করো একটা পিস্টন দিয়ে এতটুকু প্রেসারের মধ্যে আছে। তুমি যদি একটা কাজ করো, এই পিস্টনটাকে এদিকে চাপ দাও, এই জায়গাটা এখানে আসবে না, এই জায়গাটা পিস্টনটা এতটুকু জায়গার মধ্যে আসবে না, পার্টিকেলগুলো এখানে এক জায়গায় হয়ে যাবে না, তাহলে এখানে কিন্তু ওদের কলিশন বেড়ে যাবে। এই জন্য ধাক্কাধাক্কি বেড়ে যাবে। ধাক্কাধাক্কি বাড়লে কি হবে, ওদের বন্ধন ভাঙবে, পুরাতন বন্ধন ভাঙলে কি হবে, যত বেশি বন্ধন ভাঙবে তত বেশি নতুন বন্ধন গঠিত হবে। আশা করি চাপের বিষয়টা বুঝতে পারছো। ঘনমাত্রা মানিয়ে তো তুমি বুঝো, ঘনমাত্রার সাথে সে ইজ প্রফেশনাল টু আর বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার সম্পর্কটাও সমানুপাতিক। পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সাথেও সম্পর্কটা অবশ্যই সমানুপাতিক। কেন? তো তুমি একটা বড় কিছু অংশ নিয়ে ছোট একটা অংশকে এভাবে সংঘর্ষ করাইলা, এটাই তো পৃষ্ঠতল। তাহলে কি হবে, এই সংঘর্ষ করাইলে এখানে কি হবে, কম জায়গায়। কিন্তু তুমি যদি এটা বড় জায়গা নিয়ে করাও, ক্ষেত্রফল বেড়ে গেলে এখানে কিন্তু সংঘর্ষ বাড়বে, অর্থাৎ জায়গা বাড়লে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়লে বন্ধন ভাঙবে, বন্ধন 1 সেকেন্ডে যতগুলো ভাঙবে এবং 1 সেকেন্ডে যতগুলো গড়বে, বেশি বন্ধন ভাঙলে তো বেশি বন্ধনই গড়বে, তাকেই তো আমরা বলি বিক্রিয়ার হার। আর অনুঘটক এবং আলো এই দুনিয়া আমাদের একটু বিস্তারিত জানতে হবে। অনুঘটক হলো যে বা প্রভাবক, এরা কিন্তু বিষয়টা তোমার একটু জানতে হবে। যারা একটা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থাকবে, বিক্রিয়ার হারকে হ্রাস বা বৃদ্ধি করবে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজেরাই ভরে গুণে রাসায়নিক সংযুক্ত অপরিবর্তিত থাকবে। এটাকে আমরা উদাহরণ সাহায্যে বলি, একটা বিয়েতে যারা ঘটক থাকে তাদের থেকেই কথাটি অনুঘটকের মতোই। মানে এটা এরকম যে একটা ছেলে বা একটা মেয়েকে কোনোদিন চিনতো না, কিন্তু ধরো সামহাও কারো মাধ্যমে একজনকে অ্যারেঞ্জ করা হলো যে ভাই তুমি একটা আমার ছেলের জন্য বউ দেখো, ওকেও বলছেন যে একটা মানে মেয়ে দেখো, এটা ছেলে দেখো, এরকম বললো। তাহলে সে কী করলো, সে ওদের বাসায় গিয়ে বললো যে কি যে এই ছেলেটা খুব ভালো, ওইদিকে গিয়ে বললো মেয়েটা খুব ভালো। আর এই কথাবার্তার কারণে কিন্তু ওদের মধ্যে বিয়ে হয়ে গিয়ে তারা দুজনে স্বামী স্ত্রী হয়ে গেল। কিন্তু ও কিন্তু প্রভাবক বা অনুঘটকই থেকে গেল, ও কিন্তু ওদের ছেলে মেয়ে হয় নাই। ওদের মধ্যে যেটা ছিল যে ওদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না, পরে এটা খুব মিল মহাব্বতের একটা সম্পর্ক হয়ে গেল। অর্থাৎ বিয়ের শেষে কিন্তু ঘটক কিন্তু আর থাকে না, কিন্তু ওরাই থাকে। এখান থেকে আমরা বললাম যে কি ঠিক একই রকম ভাবে প্রভাবক যারা, তারা কিন্তু বিক্রিয়ার হারকে কি করে বাড়ায় দেয় বা কমায় দেয়, কিন্তু বিক্রিয়ার শেষে নিজেরাই কিন্তু এখান থেকে অপরিবর্তিত থেকে যায়। এখানে দেখো যে রাসায়নিক বস্তু উপস্থিত থেকে বিক্রিয়া হার হ্রাস বা বৃদ্ধি করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে বরে গুণে রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, তাকে অনুঘটক বা প্রভাবক বলে। 1835 সালে বার্জেলিয়াস রাসায়নিক বিক্রিয়ার উপর প্রভাবকের ভূমিকাটা ব্যাখ্যা করেছিলেন। আশা করি যে তোমাদের এই যে অনুঘটক কিন্তু এটা পজিটিভ নেগেটিভ হইতে পারে। যেমন বিয়ে বাড়ির কথাই তুমি চিন্তা করো, যে ছেলে যদি ওই যে ঘটক যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সে যদি ছেলের সম্পর্কে ভালো তথ্য না দেয়, তাহলে কিন্তু বিয়েটা কিন্তু তাড়াতাড়ি হবে না বা বন্ধ হয়ে যাওয়ার কথাও থাকতে পারে। একই কথা যদি সে যদি খুব ভালো গুছিয়ে সব কিছু বলতে পারে, তাহলে বিক্রিটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা প্রভাবকের ভূমিকা। এই যে কয় ধরনের ভূমিকা থাকে তার উপর ভিত্তি করে প্রভাবকের 4 ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় তোমার ধনাত্মক প্রভাবক, এই যে এখানে আসে কথাগুলো, আছে তোমার ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, প্রভাবক, আবিষ্ট প্রভাবক। এর মধ্যে প্রভাবকের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। সেটা হলো কোনো একটা বিক্রিয়ার সূচনা বা সমাপ্তি ঘটাতে পারে না প্রভাবক। কি করতে পারে, চলমান বিক্রিয়ার হারকে কি করতে পারে, সে পরিবর্তন করতে পারে। নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট, এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম প্রভাবক থাকে। মূলত অবস্থান্তর মৌল তাদের যৌগসমূহই মূলত প্রভাবক। এটা তোমরা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য যখন পড়ছিলে সেখানে পড়ছিলে যে এরা প্রভাবক হিসেবে কাজ করে। বিক্রিয়া শেষে প্রভাবকের রাসায়নিক গঠন বড় অপরিবর্তিত থাকে, এটা আগেই বলেছি। প্রভাবকের প্রবলন ধর্মের উপর ভিত্তি করে এটা 4 প্রকার। ধনাত্মক প্রভাবক তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো, যারা প্রভাবকের প্রবণ ক্ষমতাকে বৃদ্ধি করে। ধরো এ আর বি বিক্রিয়া করে 1 সেকেন্ডে সি তৈরি করে 5টা, 1 সেকেন্ডে 5টা তৈরি করে। এখানে যদি তুমি এম এন দুটো ব্যবহার করো, তখন এটা হয়ে যাবে 1 সেকেন্ডে 10টা। এই যে একটা প্রবণ ক্ষমতাকে বাড়িয়ে দিলে এটা। এই জন্য ধনাত্মক প্রভাবকের উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে। ম্যাঙ্গানিজ অক্সাইড,
এবং খনিজ অ্যাসিড, এগুলো হলো যে তোমার কি ধনাত্মক প্রভাবকের উদাহরণ এমসিকিউর জন্য অবশ্যই আসবে। ঋণাত্মক প্রভাবক হলে যে এর উল্টাটা, 1 সেকেন্ড আগে 3টা তৈরি হলো, এখন যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করো, গ্লিসারিন ব্যবহার করো, ইথানল ব্যবহার করো, তখন সেই মানটা আরো কমে যাবে। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক, বিষয়টা বুঝো। আগে আমরা এ আর বি বিক্রিয়া করে এখানে সি তৈরি করছিলাম, সাথে MnO2 তৈরি করছি। MnO2 দেওয়ার কারণে সেকেন্ডে কয়টা হয়ে গেছিল, 10টা হয়ে গেছিল। এখন যদি তুমি চিন্তা করো এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি না করে যদি MnO2 প্লাস সি তৈরি করে, তাহলে MnO2 নিজে একটা প্রভাবক। এর পরবর্তীতে বাইর থেকে, আমি কিন্তু MnO2 এখানে বাইর থেকে দিচ্ছি, কিন্তু MnO2 এই বিক্রিয়ার নিজে প্রভাবক যদি বিক্রিয়ায় উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলি অটো বা স্বপ্রভাবক। যে রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন পদার্থের মাঝ থেকে যদি প্রভাবন ক্ষমতা সম্পন্ন হয়, প্রভাবকের ভূমিকা পালন করে, তবে তাকে কি বলা হয়, অটোপ্রভাবক। প্রভাবক সহায়ক নামক একটা জিনিস আছে, সেটা বলি। প্রভাবক সহায়ক বলে মনে করো ওই যে আগের উদাহরণটা, এ আর বি বিক্রিয়া করে MnO2 তৈরি দিলে এখানে কি হতো, 1 সেকেন্ডে 10টা সি তৈরি হতো। এখন আমরা কি করলাম, প্রভাবক সহায়কের মোলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে যোগ করলাম। এখন কি হলো, 1 সেকেন্ডে যে 10টা তৈরি হলো, 1 সেকেন্ডে যে 10টা তৈরি হতো ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করে মোলিবডেনাম ব্যবহার করার ফলে 1 সেকেন্ডে আরও এখন 15টা তৈরি হওয়া শুরু করলো। যে MnO2 যে প্রভাবিত করতো 1 সেকেন্ডে 10টা তৈরি করতো, সেটা মোলিবডেনাম দেওয়ার কারণে আরো 15 হয়ে গেছে। তাহলে এই প্রভাবক সহায়তা করতেছে কে, মোলিবডেনাম। যারা প্রভাবক, ধনাত্মক প্রভাবককে সহায়তা করে, তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক। MCQ এর জন্য তোমার এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে এখানে যেগুলো উদাহরণ আছে সেগুলো। প্রভাবক বিষ, উল্টা কথাই। প্রভাবক বিষ বলতে এই যে এ আর বি বিক্রিয়া করে, আগের কথাটাই বলি। মনে করো এখানে তুমি ধুলাবালি দিছো, 1 সেকেন্ড আগে 3টা তৈরি হতো, 1 সেকেন্ড আগে 3টা তৈরি হতো, এখন 2টা তৈরি হচ্ছে সি। তাহলে কিন্তু এখন তুমি যদি আবার ধুলাবালি ব্যবহার, ধুলাবালি না, এটা ধুলাবালি হবে না, একটা ঋণাত্মক প্রভাবকের কথা বলি। এটা কোথায় গেছে, ঋণাত্মক মনে করো সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড দিলে এটা 1 সেকেন্ডে 3টা তৈরি হয়, সাথে যদি ধুলাবালি যোগ করি, সেখানে 1 সেকেন্ডে 1টা তৈরি হয়। ঋণাত্মক প্রভাবের প্রভাবন ক্ষমতাকে যদি বাড়িয়ে দেয়, অর্থাৎ আরও বেশি ঋণাত্মক করে দেয়, তাহলে সেটাকে বলা হয় প্রভাবক বিষ। যেমন আমাদের মনে রাখতে হবে ধুলাবালি, সালফারের গুঁড়া, আর্সেনিক অক্সাইড, এগুলো সবগুলো হলো যে তোমার প্রভাবক বিষ। ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবক আবার দুই প্রকার, একটাকে বলা হয় সমসত্ব প্রভাবক, একটা অসমসত্ব প্রভাবক। সমসত্ব সবগুলো সমান ভৌত অবস্থা, কেমন বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবকের ভৌত অবস্থা যদি হয়, একই হয়। এখন আমি উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে। মনে করো এখানে এ আর বি বিক্রিয়া করে এ গ্যাসীয় অবস্থায় প্লাস বিও গ্যাসীয় অবস্থায়, উৎপাদক প্রভাবক হলো সি, সেও গ্যাসীয় অবস্থায়, তৈরি হয়েছে ডি, সেও গ্যাসীয় অবস্থায়। বিক্রিয়ক, প্রভাবক এবং উৎপাদ সবাই যদি ভৌত অবস্থা একই হয়, এটাকে বলা হয় সমসত্ব। কোনো একটা যদি না হয়, সেটা হলো অসমসত্ব। তো তোমরা একটা কাজ করবা, বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা পড়বা, পড়লে তোমরা এগুলো বুঝতে পারবা। তো আগামী ক্লাসে আমরা এরপরের টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।